আমাদের আজকের আলোচনার বিষয় কবি মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে। এই ক্রন্দনরতা জননীর পাশে কবিতা থেকে এর আগে অডিও করা হয়নি, আমি জানি অডিও করা হয়নি। দু একজন লিখেছে যে এর আগে এই কবিতাটা বোঝানো হয়নি। একবারই আমি বোঝাচ্ছি আজকের এই অনলাইনে ভিডিও কনফারেন্সে। চেষ্টা করব একদিনেই আজকেরই পুরো কবিতাটা বুঝিয়ে দিতে, তারপরে যদি সময় পাই লাইন ধরে অডিও করে দেবো তোমাদের জন্য। আর যদি অডিও নাও হয়, আমার মনে হয় না খুব বেশি অসুবিধা হবে। আজকের বুঝিয়ে দিলে এখান থেকে আর কোনো প্রশ্ন তোমাদের থাকবে না, আর যদি থাকে আলাদা করে প্রশ্ন করবে, আমি উত্তর দিয়ে দেব। কি বোঝা গেল? অডিও থেকে পরে বুঝে নেবে যদি অডিওটা করা হয়ে যায়, আর যদি নাও হয়ে যায় আজকের যে বোঝানোটা, সেই বোঝানোর ওপরে তো আমি ভিডিও করে রাখবো, ভিডিও রেকর্ডিং করে রাখবো, ওটা পরে দেখে নেবে, বারবার দেখবে, পরীক্ষার আগে আগে দেখে নেবে। আর কবিতাটা খুব কঠিন নয়, মাত্র কয়েক বছর আগে একটা বিশেষ রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে লেখা হয়েছে। যদিও এই কবিতার বিষয় আজও এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাসঙ্গিক, যথেষ্ট প্রাসঙ্গিক, এবং আগামীতে এই কবিতার বিষয় প্রতিদিন প্রতি মুহূর্তে প্রাসঙ্গিক হয়ে থাকবে। এর প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করতে গেলে আগে আমাদের এর প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে হবে আর বিষয় নিয়ে আলোচনা করতে হবে, তবে গিয়ে প্রাসঙ্গিকতা নিয়ে আমরা বুঝতে পারব। আমি আজকেরই বলেছিলাম, যদিও দেরি করে বলেছি, যে কবিতাটা তোমরা একটু বাড়িতে পড়ে রাখবে, সহায়িকা থেকে একটু দেখে রাখবে, আর তাতে কী হবে, আজকের বোঝানোর সময় তোমাদের সুবিধা হবে। আর বোঝাতে বোঝাতে যদি কোথাও আমি এমনভাবে ব্যাখ্যা করলাম হয়তো তোমাদের পছন্দ হচ্ছে না, মানে মনোমতো হচ্ছে না, তোমাদের যে মতাদর্শ, তোমাদের যে চিন্তাভাবনা তার সঙ্গে মিলছে না, তাহলে প্রশ্ন করবে। আর প্রশ্ন তখনই করা যায় যদি এই কবিতা সম্পর্কে বা তোমাদের যে পাঠ্য অধ্যায়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আগে থেকে একটা ধারণা থাকে। ধারণা থাকলে তবে গিয়েই কিন্তু প্রশ্নটা করা যায়, ধারণা থাকলে তবে গিয়েই চ্যালেঞ্জ করা যায়, বা আমি যে যুক্তিটা দেব সেই যুক্তিটা তোমাদের গ্রহণযোগ্য নাও মনে হতে পারে, পাল্টা তোমরা যুক্তি দেবে। আমি চাই যে আমি যা বলছি তাকেই নির্দ্বিধায় গ্রহণ না করে, যদি মনে হয় এটা আমার মনোমতো হলো না, এই যুক্তিতে আমি সন্তুষ্ট নই, তাহলে পাল্টা যুক্তি দেবে তোমরা। আর এইভাবেই একটা বিষয় খুব কী বলবো, মানে বোঝার মধ্য দিয়ে তোমাদের মধ্যে সমৃদ্ধি ঘটবে, তোমরা সমৃদ্ধ হবে, তোমাদের মধ্যে পরিপূর্ণতা আসবে। এক অর্থে ডিবেট মানে বিতর্ক। আমরা দেখেছি যে কোনো একটা বিষয়কে নিয়ে যখন ডিবেট হয়, মানে বিতর্ক হয়, বিতর্ক সভা, তো সেখানে সেই টপিকটার উপরে, সেই বিষয়টার উপরে যুক্তি পাল্টা যুক্তি কিন্তু চলতে থাকে, এবং এটা রুচিশীল, শিক্ষিত, যুক্তিবাদী, বাস্তববাদী মানুষের একটা মাধ্যম এই ডিবেট। আর আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টা শুধুমাত্র এক পক্ষ থেকে না হয়ে এক অর্থে প্রতিদ্বন্দ্বিতা, মানে বিষয় নিয়ে প্রতিদ্বন্দ্বিতা। আমিও বললাম, তোমরাও বললে, তারপরে একটা জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নেব যে কবি যা বলেছেন সেটা কতটা যুক্তিসঙ্গত, সেটা কি মেনে নেওয়া যেতে পারে না মেনে নেওয়া ঠিক নয়। আসলে এই কবিতাটার সঙ্গে হয়তো একটা রাজনৈতিক
বিষয়ের, রাজনৈতিক রঙের, রাজনৈতিক দলের, রাজনৈতিক একটা ঘটনার সঙ্গে মিল পাবে। আর সেই কারণেই কিন্তু এটা অনেক বেশি বিতর্কিত। এবার সেই বিতর্কের ঊর্ধ্বে আমরা উঠব। বিতর্কের ঊর্ধ্বে আমরা তখনই উঠব যদি আমরা নিরপেক্ষ হতে পারি, যদি আমরা কোনো একটা নির্দিষ্ট দলকে তথা নির্দিষ্ট একটা রঙকে আমরা অন্ধভাবে গ্রহণ করি, চোখ বন্ধ করে যদি আমরা তার উপরে আস্থা রাখি, বিশ্বাস রাখি, তাহলে কিন্তু আমাদের চিন্তাভাবনা একপেশে হয়ে যাবে। আমাদের চিন্তাভাবনা এক পক্ষ নেবে, আর এক পক্ষ নিয়ে কখনো ছাত্রছাত্রী এগোতে পারে না। ছাত্রছাত্রীরা হবে নিরপেক্ষ। ছাত্রছাত্রীদেরই দ্বারা পরবর্তীতে দেশ কিন্তু গঠিত হয়, দেশ সুরক্ষিত হয়, দেশ মজবুত হয়, দেশ কিন্তু উন্নতির দিকে এগিয়ে চলে। তাহলে তোমরা যদি নিরপেক্ষভাবে যুক্তি দাও তাহলেই তোমাদের মতাদর্শ গঠিত হবে। আর সেই মতাদর্শটা গঠিত হোক আমার দ্বারা চালিত হয়ে নয়, কবির দ্বারা চালিত হয়ে নয়, তোমাদের নিজেদের দ্বারা চালিত হয়ে। আমি যে এতগুলো কথা বললাম, বোঝা গেল ব্যাপারটা কি নিয়ে আমি আলোচনা করতে চলেছি। এই কারণে আমি বলেছিলাম যে একটু দেখে রাখো, সুবিধা হবে তোমাদের। বোঝা গেল? হ্যাঁ স্যার, বোঝা গেল। তার মানে এখন কিন্তু পুরোপুরি আমার কথা শুনে মেনে নেওয়ার ব্যাপার নেই, কবির কথা শুনেও মেনে নেওয়ার ব্যাপার নেই। পড়াতে পড়াতে যে জায়গাতে তোমাদের মনে হবে না এটা ঠিক বলা হলো না, এটা মনে হয় এরকম হওয়া উচিত নয়, আমি যেভাবে বলছি এটা পুরোপুরি সেভাবে তোমাদেরকেই মেনে নিতে হবে, গ্রহণ করতে হবে, সেটাও নয়। কবি যা বলেছেন কবির মতো করেই তোমাদের শুনতে হবে, সেটাও নয়। আমারটাও শুনবে, কবিরটাও শুনবে, এবার নিজেরা ভাববে, তারপরে সিদ্ধান্তে আসো ঠিক কোনটা বে ঠিক। কবিতার নাম ক্রন্দনরতা জননীর পাশে, কবি মৃদুল দাশগুপ্ত। তোমাদের কাছে বই আছে, আমি একটু কবি পরিচিতিটা পড়ব, বই থেকে পড়ব, আমার পুরনো বই। তো পুরনো বইয়ে কবিতার ঠিক আগের পৃষ্ঠাতেই কবি পরিচিতি দেওয়া আছে। তোমাদের কাছে যাদের নতুন বই রয়েছে তাদের বোধহয় একদম বইয়ের শেষের দিকে আছে, তাই তো? কবি পরিচিতি কোথায় আছে? বইয়ের শেষের দিকে আছে না কবি পরিচিতির জায়গায়? হ্যাঁ স্যার। তাহলে তোমরা ওই জায়গাটাকে বের করো, কবি পরিচিতির জায়গাটাকে বের করো। মোটামুটি তো মিল পাবেই, এক একটা লাইন এক একটা শব্দ একটু এদিক ওদিক হতেই পারে। দেখো, মৃদুল দাশগুপ্তের জন্ম 3রা এপ্রিল 1950 শ্রীরামপুরে। এই যে 1950, এই টেক্সট বইতে দেওয়া আছে 1950, তোমাদের বইতে কী দেওয়া আছে বলো তো? 1950। আবার সহায়িকাতে কিন্তু আছে, ছায়া প্রকাশনী সহায়িকাতে দেওয়া আছে 1955। যাই হোক, টেক্সটে যখন 1950 দেওয়া আছে আমরা এটাকেই ধরি। 1950 সালে কবির জন্ম শ্রীরামপুরে। শ্রীরামপুর কোন জেলার অন্তর্গত? শ্রীরামপুর হুগলি জেলার শ্রীরামপুর। এই যে শ্রীরামপুর কথাটা তোমরা এর আগে তোমাদের ক্লাস 9-এ একটা পাঠ্য ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী, সেখানে হয়তো শুনেছো না? ওই যে অপরিচিত ব্যক্তি রুক্মিণী কুমার রায় জিজ্ঞেস করছিল রাধারানীকে যে সে কোথায় যাবে। হ্যাঁ, ওই যে মাহেশের রথের মেলা থেকে বাড়ির দিকে ফিরছিল না, শ্রীরামপুর ওখানে ছিল। তো যাই হোক, শ্রীরামপুর হচ্ছে হুগলি জেলায় কবির জন্ম। কবির পিতার নাম জ্যোৎস্না কুমার দাশগুপ্ত আর মায়ের নাম শান্তনা দাশগুপ্ত। প্রথমে পূর্ণচন্দ্র বিদ্যালয় ও পরে শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউটে শিক্ষালাভ। এরপর উত্তর পাড়ার প্যারিমোহন কলেজ থেকে জীবন বিজ্ঞানের স্নাতক। কলেজ জীবনে কবিতা লেখা শুরু। কিছুদিন শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউটে শিক্ষকতা করবার পর 1978 খ্রিস্টাব্দ থেকে পাকাপাকিভাবে সাংবাদিকতা শুরু করেন। তার মানে কবি প্রথম যে কাজে
যোগ দেন, যে জীবিকায় যোগ দেন, সেটা হলো শিক্ষকতা। শিক্ষকতার পেশাতে যোগ দিয়েছিলেন, সেখান থেকে তিনি পাকাপাকিভাবে সাংবাদিকতার পেশা শুরু করলেন। তার মানে এইখানে কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এই কারণেই কবি পরিচিতিটা পড়ছি, যে কবি কলেজ জীবন থেকে কবিতা লিখতে শুরু করেন, তার মানে ধীরে ধীরে কবি হয়ে উঠছেন। প্রথম দিকে অখ্যাত, কিন্তু আস্তে আস্তে স্বনামধন্য স্বপ্রতিষ্ঠিত কবি হয়ে উঠছেন। তিনি শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেন, তারপরে সাংবাদিকতা দিয়ে, মানে সাংবাদিক, এই সাংবাদিক, শিক্ষক, কবি, তিনটি পরিচয়কে তোমরা মাথায় রাখো। প্রথমে পরিবর্তন সাপ্তাহিক এবং তারপর যুগান্তর পত্রিকায় 1991 খ্রিস্টাব্দে আজকাল পত্রিকার সঙ্গে যোগ দিলেন। এখনও তিনি সেই পত্রিকার সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন। কবি মৃদুল দাশগুপ্ত বাইসন ও শত জল ঝর্ণার ধ্বনি নামে দুটি লিটল ম্যাগাজিনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। প্রথম কাব্যগ্রন্থ জলপাই কাঠের এসরাজ, অন্যান্য কাব্যগ্রন্থ এভাবে কাঁদে না, গোপনে হিংসার কথা বলি, সূর্যাস্তে নির্মিত গৃহ, সোনার বুদবুদ। সংকলিত কবিতাটি, মানে আমাদের পাঠ্য কবিতা ক্রন্দনরতা জননীর পাশে, এই কবিতাটি ধানক্ষেত থেকে কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতার সহায় ও ৭-৫ নামে দুটি গদ্য সংগ্রহ প্রকাশিত হয়েছে। এছাড়া আছে ছড়ার বই, আমপাতা জামপাতা, ছড়া 50 ও রঙিন ছড়া। ন্যাশনাল রাইটার্স অ্যাওয়ার্ড, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার এবং রবীন্দ্র পুরস্কারে সম্মানিত হয়েছেন। তো কবি পরিচিতি তোমাদের বইয়ের সঙ্গে মোটামুটি মিল আছে তো? তোমাদের বইতে কি একটু বড় করে দেওয়া আছে না মোটামুটি এরকমই আছে? এরকমই আছে। ঠিক আছে, এবারে কবিতাটার দিকে দেখো। আমি কবিতাটা একবার পড়ছি, তোমরা একটু ফলো করো, আর পারলে কবিতাটাকে মুখস্থ করে নিও। আমি অন্যান্য কবিতাগুলোও মুখস্থ করতে বলেছিলাম, মনে হয় মুখস্থ করে নিয়েছো। মুখস্থ যদি না হয়ে থাকে মুখস্থ করো। ক্রন্দনরতা জননীর পাশে, কবি মৃদুল দাশগুপ্ত। ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি, নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ, যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? আমি তা পারি না, যা পারি কেবল সেই কবিতায় জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। ক্রন্দনরতা জননীর পাশে, কবিতার শিরোনাম ক্রন্দনরতা জননীর পাশে। এইটুকু অংশের মধ্য দিয়ে কোথাও না কোথাও একটা অসম্পূর্ণতা কাজ করছে, কিন্তু সেই অসম্পূর্ণতাটাকে আমরা সম্পূর্ণ করে নেব। ক্রন্দনরতা জননীর পাশে কি বলতে চাইছেন কবি? এর পরের অংশ কি দিয়ে যোগ করলে সম্পূর্ণ হবে? ক্রন্দনরতা জননীর পাশে কি বলতে চাইছেন? থাকা দরকার, থাকা উচিত, থাকতে হবে। কিন্তু কবিতার প্রারম্ভ থেকে যদি আমরা এগিয়ে যাই, ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি, কতগুলো প্রশ্ন কবি তুলে দিয়েছেন। কিন্তু সামগ্রিকভাবে কবিতাটা বোঝার পরে আমাদের এই অংশ দিয়ে কবিতার শিরোনামকে সম্পূর্ণ করা যাবে। ক্রন্দনরতা জননীর পাশে কি থাকতে হবে? মায়ের পাশে থাকতে হবে। মাঝ ক্রন্দনরতা, মাঝ কেঁদে চলেছেন, তার
দু চোখ বয়ে জলের ধারা, সেই মায়ের পাশে কাকে দরকার? মায়ের পাশে সবার আগে কাকে দরকার? সন্তানকে দরকার, সন্তানকে দরকার। আর ক্রন্দনরতা জননী তার একজন দুইজন সন্তান নয়, তার সন্তান তো কোটি কোটি সন্তান। সেই কোটি কোটি সন্তান থাকা সত্ত্বেও মা কি করে কেঁদে চলেছিলেন? মায়ের কেন দুঃখ, মায়ের কেন এত কষ্ট, মায়ের উপরে কেন এত অত্যাচার, মা কেন শোষিত হবে, মা কেন লাঞ্ছিতা হবেন, মায়ের ওপরে কেন আঘাত নেমে আসবে, মা কেন অপমানিতা হবেন, মা কেন অসম্মানিতা হবেন? মাঝ নিপীড়িতা, মাঝ ক্রন্দনরতা। তাহলে আমরা তার সন্তান হওয়া সত্ত্বেও মায়ের চোখের জল মোছাতে পারছি না, মায়ের আব্রু রক্ষা করতে পারছি না, মায়ের সম্মান রক্ষা করতে পারছি না, মায়ের পাশে দাঁড়াতে পারছি না। এত সন্তান হওয়া সত্ত্বেও ধিক্কার, ধিক্কার আমাদের মতো সন্তানদের প্রতি। হ্যাঁ, সত্যি তাই, ধিক্কার, কবি ধিক্কার জানিয়েছেন। লজ্জা হওয়া উচিত আমাদের বিবেক, আমাদের চেতনা, এর মনুষ্যত্ব সব হারিয়ে গেছে, সব মরে গেছে। আর যদি মরে না যায় তাহলে মা কেন আজকে কাঁদছেন? আমরা দীর্ঘ প্রায় 200 বছর ধরে মায়ের উপরে অকথ্য নির্যাতন, অত্যাচার, শোষণ, নিপীড়ন দেখে এসেছিলাম। আমাদের মায়ের বন্ধন দশা, মায়ের পরাধীনতার শৃঙ্খল মোচন করতে প্রায় 200 বছর লেগে গেছে। তার পুনরাবৃত্তি আবার লক্ষ্য করা যাচ্ছে, তাও আমরা বসে রয়েছি চুপ করে। সত্যি এরকম কুলাঙ্গার ছেলেপুলে না থাকাই ভালো। যখন মরে যায় বিবেক, তখন এই মরে যাওয়া, ঘুমিয়ে পড়া বিবেককে জাগিয়ে তোলার জন্য তাদেরই প্রয়োজন হয়, যারা সমাজের পথপ্রদর্শক। আর সমাজের পথপ্রদর্শক কারা? অনেকেই পথপ্রদর্শক। তাদের মধ্যে শিক্ষক সমাজ, তাদের মধ্যে সাংবাদিক, তাদের মধ্যে কবি সাহিত্যিক, অভিনেতা অভিনেত্রী, চিত্রকর, আরও অনেকেই আছেন। কিন্তু আমরা আপাতত এই কয়েকজনকে এই কবিতার সঙ্গে সম্পর্কিত দেখতে পাচ্ছি একজন কবিকে। একজন কবির কথা বলছি ঠিকই, কিন্তু কবি এখানে প্রতিনিধি, হাজার হাজার লাখ লাখ কবিদের প্রতিনিধি। দেখতে পাচ্ছি চিত্রকরকে, দেখতে পাচ্ছি গায়ককে, দেখতে পাচ্ছি শিক্ষককে। কবি এখানে শিক্ষক শ্রেণীরও প্রতিনিধিত্ব করেছেন। দেখা যাচ্ছে সাংবাদিককে, কবি তো সাংবাদিক, তাহলে সাংবাদিকদের প্রতিনিধিত্ব করেছেন। সাংবাদিক নিরপেক্ষ হবেন। সাংবাদিকের কাজ কি? সংবাদ সংগ্রহ করা, সংবাদ পরিবেশন করা, এবং সংবাদপত্রের মাধ্যমে সেই সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়বে, আমাদের কাছে এসে পৌঁছাবে। তো সেই সাংবাদিক যিনি যেখানে যত অন্যায় অবিচারকে প্রকাশ্যে নিয়ে আসেন, তো তিনি যদি নিরপেক্ষ না হয়ে, তিনি যদি কোনো একটা শ্রেণীর, কোনো একটা দলের, কোনো একটা পার্টির, কোনো একটা রঙের, কোনো ব্যক্তি বিশেষের তাবেদারি করে বা পক্ষপাতিত্ব করে, পার্সিয়ালিটি, তাহলে সাংবাদিক হিসেবে তিনি ব্যর্থ, তিনি স্বচ্ছ নন, নিরপেক্ষ নয়। তো তাহলে তার দ্বারা
সমাজ কোনোভাবে উপকৃত হওয়ার কথাই নয়। তিনি হিসেবি বুদ্ধিসম্পন্ন ব্যবসায়ী, তিনি সংবাদপত্রকে কাজে লাগান, মানুষকে ব্যবহার করেন নিজেদের পকেট ভরানোর জন্য। সাংবাদিকদের তো বিরাট বড় দায়িত্ব, কিন্তু আমরা এই মুহূর্তে সবাইকে কি সেইভাবে পাচ্ছি? নিরপেক্ষ সাংবাদিককে কি আমরা পাচ্ছি? সত্যি পাই? কেউ কেউ তার কর্তব্য পালন করে চলেছেন, এটা ঠিক কথা, কিন্তু সবাইকে কি আমরা পাই নিরপেক্ষভাবে? বলো, পাই? কই রে ভাই, ঘুমিয়ে গেল নাকি? হ্যাঁ কি না রেসপন্স তো করতে হবে, নাহলে আমি বুঝবো কী করে যে আদৌ অনলাইনে আছো না লিঙ্ক কেটে গেছে। না স্যার, পাই না। পাই না, কাউকে কাউকে পেতেই পারি, কাউকে কাউকে পাওয়াই যায়, সংখ্যায় কম হতে পারে কিন্তু আছে। তাহলে সমাজটা টিকেই আছে কি করে? কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা পাই না। দিনকে রাত করে দিতে পারেন, আবার রাতকে দিন। এবারে শিক্ষকদের কথা বলি। সমাজ গড়ার কারিগর আমরা। সত্যি আমরা সবাই কি আমাদের ডিউটি মানে কর্তব্যটাকে ঠিকঠাকভাবে পালন করে চলেছি? আমি সবার কথাই বলছি, করে চলেছি? হ্যাঁ কি না বলো? এখানেই তো আলোচনা, এখানেই তো বলে দিয়েছি যে আমি যা বলবো তা কিন্তু চুপ করে শুনে নেবে না, নিজের মতামতটাকে আমার দিকে ছুঁড়ে দাও। হতে পারে আমি একজন শিক্ষক, কিন্তু আমি কি বলছি, আমাদের যা কর্তব্য ছাত্রছাত্রীদের প্রতি, সমাজের প্রতি, সেটাকে আমরা নিখুঁতভাবে পালন করছি? সবাই করে, কেউ কেউ করছেন, চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু সবাই করছে কি? না স্যার, করছে না। তাহলে সাংবাদিক নিয়ে হলো, শিক্ষক নিয়ে হলো, কবি, সাহিত্যিক, নাট্যকার, অভিনেতা, অভিনেত্রী, এদেরকে তো বুদ্ধিজীবী বলেন। বুদ্ধি জীবিকা যাদের, তারাই তো বুদ্ধিজীবী। মানে বুদ্ধিকে কাজে লাগিয়ে জীবিকা নির্বাহ করে, তাহলে এরা বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবীদের সমাজের প্রতি একটা অতিরিক্ত দায়িত্ব আছে। আমি এর আগে বিভাব নাটক আলোচনার সময় বলেছিলাম, বিভাব নাটকের অডিওতে বিভাব নাটক শুরু হওয়ার আগে তার যে প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে গিয়ে, নাট্যকারদের সমাজের প্রতি দায়বদ্ধতার কথা বলতে গিয়ে অনেকগুলো ফাইল নিয়ে আলোচনা করেছি, অনেকগুলো ফাইল আলোচনা করেছি যে কবি সাহিত্যিকদের, অভিনেতা অভিনেত্রীদের সমাজের প্রতি একটা অতিরিক্ত দায়িত্ব রয়েছে। তারা সবাই মানুষ, মানুষ হিসেবে, নাগরিক হিসেবে আমাদের তো দায়িত্ব আছে। কিন্তু কবি সাহিত্যিক, অভিনেতা অভিনেত্রী, চিত্রকর যারা ছবি আঁকে, তাদের সমাজের প্রতি আর একটু বেশি অন্যভাবে দায়িত্ব পালন করার দায়িত্বভার রয়েছে তাদের উপরে। মাঝে মাঝে অন্যায় দেখলে, মাঝে মাঝে অত্যাচার দেখলে, অস্বচ্ছতা দেখলে আমরা এই সমস্ত বুদ্ধিজীবীদেরকে প্রতিবাদে গর্জে উঠতে দেখি। কখনো কখনো প্রতিবাদে তারা যদি সোচ্চার নাও হয়, মানে প্রকাশ্যে চিৎকার করে, তারা কিন্তু নীরব প্রতিবাদেরও অনেক রাস্তা নেয়, কিন্তু প্রতিবাদ করে। আবার কেউ কেউ ঘুমিয়ে যায়, সবাই প্রতিবাদ করে যে তা নয়, অনেকে ঘুমিয়ে পড়ে। যারা দেশ নিয়ে, সমাজ নিয়ে, মানুষকে নিয়ে ভাবে না, তারা ঘুমিয়ে পড়ে। তাদের কাছে এই কবিতা, এই গান, নাটক, এই মাধ্যমগুলো শুধুমাত্র অর্থ উপার্জনের মাধ্যম, অর্থ উপার্জনের পথ। শুধু অর্থই নয়, ক্ষমতা দখলের রাস্তাও। তাহলে সমাজের এই বুদ্ধিজীবী মহলে একটা অতিরিক্ত দায়িত্ব রয়েছে। কবি মৃদুল দাশগুপ্ত প্রথম জীবনে শিক্ষক, তারপরে সাংবাদিক, সেই সাথে সাথে তিনি একজন কবিও।
তাহলে এই জায়গা থেকে তার দায়িত্ববোধটা অনেক বেশি হবে সমাজের প্রতি, তার যে দায়বদ্ধতা অনেক বেশি হবে। কারণ তার মধ্যে আমরা এই মুহূর্তে তিনটে সত্তাকে দেখছি একসাথে, শিক্ষকের সত্তা, সাংবাদিকের সত্তা আর কবি সাহিত্যিকের সত্তা রয়েছে। তিনটে সত্তার সংমিশ্রণ তার মধ্যে। অন্যদিকে কবির মধ্যে রয়েছে ওই ওপার বাংলা থেকে চলে আসা তার বাবা মায়ের মধ্যে ছিন্নমূল হওয়ার যে কষ্ট, যে যন্ত্রণা, সেই যন্ত্রণাও কবির মধ্যে রয়েছে, কারণ তা কবির মধ্যে সঞ্চারিত হয়েছে বাবা মায়ের কাছ থেকে। পৈতৃক নিবাস ছিল পূর্ববঙ্গে, তারা চলে এসেছিলেন, দেশ বিভাগের সময় চলে এসেছিলেন ওপার থেকে এপারে। তোমাদের মধ্যে যদি কেউ থাকে যাদের বাবা মা বা আরও পূর্বপুরুষ যারা ঠাকুরদা ঠাকুমা বা তাদেরও যারা ওপার থেকে চলে এসেছে, তাহলে তোমরা তো তাদের কাছ থেকে ওপার থেকে চলে আসার গল্প শুনেছ। ওপার থেকে চলে আসার মূলে তো তোমাদের বাবা মা বা তোমাদের দাদু ঠাকুমা নিজেদের কোনো কি বলবো, মানে ভুল ত্রুটি ছিল তা তো নয়। এটা একটা এক অর্থে বলা চলে বিশাল বড় চক্রান্তের শিকার হয়ে চলে আসতে হয়েছে। দেশ বিভাগটা এক অর্থে চক্রান্তই। এই চক্রান্তটা হয়তো আমি সবিস্তারে ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু তোমরা যখন আরও উঁচু ক্লাসে উঠবে, আরও পড়বে ইতিহাস সংক্রান্ত নানান তথ্য নিয়ে তোমরা আরও গবেষণা করবে, রীতিমতো এক্সপেরিমেন্ট করবে, তখন বুঝতে পারবে যে সত্যি সত্যি কোথায় কত বড় চক্রান্ত যে কারা করেছে। সত্যি এখন সাধারণ মানুষ হিসেবে আমরা কিন্তু তার হদিশ পাবো না, টেরই পেতে পারবো না। সে বড় বড় মাথা, বড় বড় বুদ্ধি। যাই হোক, তো দেশ বিভাগ কার কি ভালো হয়েছে জানি না, কিন্তু লাখ লাখ মানুষের ক্ষতি হয়েছে, সর্বহারা হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে বহু মানুষ। ওপার থেকে চলে এসেছে, এপার থেকেও চলে গেছে অনেকে, ওপার থেকে চলে এসেছে বহু মানুষ। তাহলে কবির বাবা মা ওপার বাংলা থেকে চলে এসেছেন, তো তাদের মনের মধ্যে আছে না উৎখাত হওয়ার কষ্ট? তাহলে সেই কষ্টটা কবির মধ্যে সঞ্চারিত হবে কি হবে না বলো? কবি কি গল্প শুনবেন না বাবা মায়ের কাছ থেকে? হ্যাঁ স্যার, সঞ্চারিত হবে। এবং যদি তার বোধ শক্তি জাগে, মানে বোধগম্য হওয়ার পরে যদি তিনি শোনেন, তাহলে তার শিরায় উপশিরায় টকবক করে ফুটবে, ছুটবে রক্ত। এইরকম একজন মানুষ চোখের সামনে যদি দেখেন যে নিজের বাস্তু ভিটা থেকে উৎখাত হতে হচ্ছে, নিজের জমি থেকে উৎখাত হতে হচ্ছে, নিজের জমি চোখের সামনে এক অর্থে কেড়ে নিচ্ছে, তাহলে সেই ব্যক্তি কি চুপ করে বসে থাকবে না বসে থাকা উচিত বলো? বসে থাকা উচিত? উচিত না। প্রতিবাদে গর্জে ওঠা উচিত। আর যদি প্রকাশ্যে সশরীরে সবার সামনে প্রতিবাদে প্রতিপক্ষের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারেন, তাহলে আর একটা মাধ্যম আছে, সেটা হলো সাহিত্য, সংবাদপত্র। কবি কাজী নজরুল ইসলামের কথায় এই প্রসঙ্গে আমরা বলতে পারি কি, রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এই রক্ত লেখা। রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা।
কাজী নজরুল ইসলামের আমার কৈফিয়ত বলে একটা কবিতা আছে, দীর্ঘ স্তবকের, অনেকগুলো স্তবকের। কবি বলছেন যে আমি অস্ত্র হাতে নিয়ে যদি যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ি, কতজন শত্রুকে বিনাশ করতে পারবো? 1 2 3 4 5, হাতে গোনা কয়েকজন। কিন্তু আমি 2-5 জনকে নয়, আমি শত্রুকে নির্মূল করতে চাই। আর শত্রুকে নির্মূল করতে গেলে গোড়া থেকে উৎখাত করতে হবে। আর গোড়া থেকে উৎখাত করার জন্য দরকার সামগ্রিক জাগরণ। আর এই সামগ্রিক জাগরণ ঘটাতে পারে মাধ্যম, অনেকগুলো মাধ্যমের মধ্যে একটা হলো সাহিত্য। এবং সেই সাহিত্যে যে ধরনের লেখা যুবশক্তিকে জাগাবে, সেই ধরনের লেখা হবে রক্ত লেখা। মানে রক্তকে টগ বগিয়ে ফুটিয়ে তুলতে পারে, আগুন ঝরাতে পারে, প্রতিবাদের স্ফুলিঙ্গকে ছড়িয়ে দিতে পারে একজনের থেকে আরেকজনের দিকে দিকে। তাই বলছেন কবি, রক্ত ঝরাতে পারি না তো একা, একা হাতে কতজন অন্যায়কারী রক্ত ঝরাবো। তাই লিখে যাই এ রক্ত লেখা। এই যে রক্ত লেখা মানে বিদ্রোহাত্মক রচনা লিখে যাই। ঠিক ওই কথাকে টেনে এই প্রসঙ্গে আমরা আলোচনা করতে পারি। কবি মৃদুল দাশগুপ্ত যদি সামনাসামনি এই অন্যায়কারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারেন, তাহলে তিনি প্রতিবাদের মাধ্যম করেন তার কবিতাকে। এবং সেই কবিতা হবে বিস্ফোরণের বারুদ। একটা বোমা বিরাট বড় বিস্ফোরণ ঘটাবে, বিশাল বড় ধামাকা। তো সেই বোমা এত জোরে ফাটবে, এত জোরে বিস্ফোরণ ঘটাবে, সেটা নির্ভর করছে তার ভেতরে ঠিক কতখানি বারুদ কিভাবে ঠেসে রাখা আছে। শব্দবাজি এবছর বন্ধ করে দিয়েছে, হ্যাঁ। তাই তোমরা যদি মনে করো ট্রায়াল দেবে, সেটা সম্ভব নয়। কিন্তু গত বছর পর্যন্ত তোমাদের বাজি ফাটানোর অভিজ্ঞতা ছিল, হ্যাঁ, দেখার অভিজ্ঞতা ছিল, এবছর পাচ্ছ না। তো একটা বোমা, এই অভিজ্ঞতা তো আছে মোটামুটি। বোমা হাতে ধরে তৈরি করার অভিজ্ঞতা না থাকুক, হ্যাঁ, তো মোটামুটি দেখবে একটা বোমা যখন ফাটে না, দেখবে তার ভিতরে খোলটা দেবে, খোল, ওই দড়ি, পাটের দড়ি দিয়ে ভালো করে টাইট করে বাঁধা থাকে, পুড়ে যায় একটা অংশ দেখা যায়, ভেতরে বারুদ ঠাসা থাকে। তো বারুদ যত একদম ঠেসে ঠেসে ঢোকানো থাকবে এবং দড়ি দিয়ে যত বেশি করে টাইট করে জড়ানো থাকবে, একটু অগ্নিস্ফুলিঙ্গ দেওয়ার সাথে সাথে ধামাকাটা জোরে হবে, অনেক বেশি আওয়াজ করে। বোঝা গেল কি না বোঝা যায়নি? হ্যাঁ, তো সেই বারুদ ঠেসে দিতে চাইছেন কবি। এবং সেই বারুদটা কি? সেই বারুদ হলো কবির বিবেক। কবির বিবেকটা বারুদের মতো বিস্ফোরিত হোক, মানে জেগে উঠুক, ছড়িয়ে পড়ুক। আর সেই বারুদ আসলে কি? এক একটা কবিতা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠার কবিতা হচ্ছে বারুদের মতো। ধান ক্ষেত থেকে কাব্যগ্রন্থে কয়েকটা মাত্র কবিতা রয়েছে, এরকম ক্ষুদ্র কবিতা, ছোট ছোট কবিতা। তো এই কবিতাগুলোর মধ্যে রয়েছে ওই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কথা রয়েছে, জ্বলে ওঠার কথা রয়েছে, অন্যায়কারীর বিরুদ্ধে পাল্টা আঘাতের কথা রয়েছে। ধানক্ষেত থেকে কাব্যগ্রন্থের আর একটা কবিতা, সেখানে লাইনগুলো এইভাবে আছে: রাজা খেতে ছুটাইছে ঘোড়া, রাজা খেতে ছুটাইছে ঘোড়া, হতাহত পড়ে আছে, কেউ বা বুলেটে বেধা, কেউ বা আত পোড়া। রাজা ঘোড়া ছুটাচ্ছে,
বলো কোথায় ঘোড়া ছুটাচ্ছে? কোথায় ঘোড়া ছুটাচ্ছে বললাম? খেতে। খেতে। ক্ষেত, মাঠে, কৃষকের ক্ষেতে ঘোড়া ছোটাচ্ছে। আগেকার দিনের কথা ভাবো, কিছু কিছু সিনেমাতে দেখায় সেগুলো ভাবো। কৃষকের ফসলের উপর দিয়ে ঘোড় দৌড় হচ্ছে, ঘোড়া দৌড়, একসঙ্গে কত ঘোড়া রেস হচ্ছে। যারা ঘোড়া দৌড় করাচ্ছে সেটা তাদের মজার জন্য, আনন্দের জন্য, শখের জন্য, উল্লাসের জন্য, অর্থ উপার্জনের জন্য, শখের অর্থ উপার্জন। বাজি ধরে না, ঘোড়া রেসে বাজি ধরে। আগেকার দিনে রাজারা এরকমভাবে ঘোড় দৌড় করাতো। আর ধান ক্ষেতের উপর দিয়ে, সবুজ ধান ক্ষেত বা পাকা ধান ক্ষেতের উপর দিয়ে ঘোড়া ছুটছে। ধান ক্ষেতের ধান গাছগুলোকে তছনছ করে দিয়ে ঘোড়া ছুটছে। কৃষকের মাথায় হাত, সারা বছর কী খাবে, পরিবারকে কীভাবে বাঁচিয়ে রাখবে, মাথায় হাত পড়ে গেছে কৃষকের। কিন্তু এদিকে রাজা আনন্দ পাচ্ছে। তাহলে রাজা ধান খেতে ঘোড়া ছুটাচ্ছে, হতাহত পড়ে আছে, হতাহত এদিক ওদিক পড়ে রয়েছে, হতাহত, হত কেউ আহত, কেউ নিহত, কেউ বা বুলেটে বেঁধা, বুলেট প্রতিবাদ করতে এসেছিল, বুলেট বেঁধে সরিয়ে দেওয়া হয়েছে, পিস্তল বন্দুকের বুলেট দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে, ওইভাবে পড়ে রয়েছে। তাই বুলেটে বেঁধা, কেউ বা আধ পোড়া, জ্বালিয়ে দেওয়া হয়েছে, আধা পোড়া হয়ে পড়ে রয়েছে। কেই রাজা কখন ধান খেতে ঘোড়া ছোটাচ্ছিল, সেই ধান খেতে ঘোড়া ছোটানোর ফলে হয়েছে কি? কেই রাজা, বলো কেই রাজা, আইডিয়া করো তো। আমি কবিতার প্রসঙ্গে বলছি, এই কবিতা নিয়ে আলোচনা করতে গিয়ে বলছি যে ক্রন্দনরতা জননীর পাশে এই কবিতায় রাজা সম্পর্কে কি বলা হয়েছে না, ধান খেতে ঘোড়া ছুটাচ্ছে। তাহলে রাজাটা কে এখানে? এই কবিতাতে রাজা কে? এই কবিতাতে কিন্তু সেভাবে কোথাও বলা হয়নি, কিন্তু এর পেছনে যে গল্পটা রয়েছে, এর পেছনে যে প্রেক্ষাপটটা রয়েছে সেখানে কিন্তু আছে। তোমরা কিছুটা আইডিয়া করতে পেরেছো কি না? যারা পড়েছো হয়তো পাবে। বলো রাজা বলতে কাকে বোঝানো হয়েছে বা কাদের? হায় রে কালা, হায় কি জ্বালা, নিজেদের কোনো ইন্টারেস্ট নেই। জায়গায় একটা কবিতা একটু পড়ে পড়ে এগিয়ে যাই, স্যার যখন পড়াবে তখন পড়বো, না হলে রাখ তোর বাংলা। ঠিক বাড়ির কিছু ঝগড়া টগড়া শুনিয়ে দিল মাইক্রোফোন অন করে। স্যার বড় কোম্পানি। হুম 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 কোন কোম্পানি? টাটা প্রজেক্ট। এই তো, তাহলে পড়াশোনা করছিস তো। তাহলে কবিতা কোন প্রেক্ষাপটে লেখা? সিঙ্গুরে জমি আন্দোলন, সিঙ্গুর আন্দোলন কত সালে ঘটেছিল পশ্চিমবঙ্গের সিঙ্গুরে? 2006 সালটা মনে রাখবে। 2006 পশ্চিমবঙ্গের সিঙ্গুর আন্দোলনের পটভূমিতে লেখা হয়েছে ক্রন্দনরতা জননীর পাশে। তাহলে যেহেতু সিঙ্গুরের জমিকে কেন্দ্র করে, তাই কোথাও না কোথাও কেউ যদি মনে করে এর সঙ্গে রাজনীতির যোগ আছে, মনে করতেই পারে, কিন্তু ব্যাখ্যা করার সময় রাজনীতির একটা সাইড নিয়ে, একটা দিক নিয়ে ব্যাখ্যা করতে গেলে ভুল হবে। নিরপেক্ষতা বজায় রেখে ব্যাখ্যা করবে, তবে গিয়েই ঠিকঠাক সিদ্ধান্তে পৌঁছতে পারবে। কেউ যদি মনে করে আমি লাল করি, কেউ সবুজ, কেউ গেরুয়া, আরও 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 কত রং, অতএব এই রঙের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে তাহলে আমি শুনবো না, কারণ আমি অন্ধভক্ত। ভক্ত হওয়া ভালো, অন্ধভক্ত হলে কোথাও তুমি জায়গা পাবে না। একদিন তুমি নিজেই
ফিনিশ, ভ্যানিশ হয়ে যাবে। ভক্তি থাকবে, অন্ধভক্তি না। বিশ্বাস থাকবে, অন্ধবিশ্বাস না। সে কোনো দলের ওপরই হোক, সে কোনো গোষ্ঠীর ওপরই হোক, সে কোনো শ্রেণীর ওপরই হোক, আর সে ভগবানের ওপরই হোক। বিশ্বাস করো, ভক্তি করো, আস্থা থাকুক, কিন্তু চোখ বন্ধ করে না। অন্ধভাবে কখনো বিশ্বাস হয় না, ওটাকে অন্ধবিশ্বাস বলে, কুসংস্কার। আর এই কুসংস্কার যখনই গ্রাস করবে তখন হারিয়ে যেতে হবে, নিজের অস্তিত্ব সংকটে পড়ে যাবে। এই মুহূর্তে একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, পরবর্তীতে রাজনীতিতে অংশগ্রহণ করতেই পারো। সে প্রত্যক্ষভাবে না করলেও, কম বেশি প্রত্যক্ষভাবে না করলেও পরোক্ষভাবে রাজনীতিতে আমাদেরকে অংশগ্রহণ করতেই হয়। নাগরিক যেহেতু, রাজনীতি সম্পর্কে আমাদের সজাগ থাকতে হয়, সচেতন থাকতে হয়। পরিস্থিতি সম্পর্কে, দেশের অবস্থা সম্পর্কে, এগুলো সম্পর্কে আমাদের অবগত থাকতেই হবে। তার মানে ঘুরে ফিরে কিন্তু প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে আমরা রাজনীতির সঙ্গে জড়িয়ে আছি। কি আছি তো? হ্যাঁ স্যার। আছি। তোমরা যে বয়সে দাঁড়িয়ে আছো সেই বয়সে তোমরা হয়তো বুঝতে পারছো না কোথায় আমরা রাজনীতি করছি না, কিন্তু ঘুরে ফিরে দেখো তোমাদের বাড়ির বড়রা জড়িয়ে আছে, ডিরেক্ট না হলেও ইনডাইরেক্ট কিন্তু জড়িয়ে আছে। কত রকমের রক্তচক্ষুর শিকার হতে হচ্ছে, কত ধমক, কখনো হেনস্থা, কখনো হয়রানি, কখনো নানান সমস্যায় পড়া, নানাভাবে হচ্ছে। প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে হতেই হচ্ছে। আর যদি না হও, কোনো না কোনো দিন হয়েই যাবে। তো সজাগ থাকতে হবে, তো সচেতন থাকতে হবে, তো নিরপেক্ষ থাকতে হবে, বিচার করতে হবে, ভাবতে হবে, চিন্তাভাবনা করতে হবে। অন্যায় দেখলে হ্যাঁ প্রতিবাদ করতেই হবে, নাহলে কিসের মানুষ আমরা, কিসের নাগরিক? চুপ থাকাটা এটা কোনো মানুষের সাজে না। তাহলে কবির মতো তো আমাদের আবার বলতে হয়, কিসের ভালোবাসা? অন্যায় দেখে যদি চুপ করে থাকি, কিসের ভালোবাসা? কিসের জন্য সমাজ? কিসের জন্য মূল্যবোধ? কিসের জন্য? কেন আঁকাআঁকি করবো? কেন গান গাইবো? কেন লেখালেখি করবো? কেন শুধুমাত্র নিজের মনের জন্য, নিজের মনের আনন্দের জন্য, নিজের মনের খোরাকের জন্য? না 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 না, শুধু খোরাকের জন্য হতে পারে না। মানুষের জন্য লেখো, সমাজের জন্য লেখো। মানুষ আজকের বিপন্ন, তো তার বিপন্নতা যাতে কাটিয়ে উঠতে পারে তার পাশে থাকো, লেখালেখি নিয়ে, গান নিয়ে, আঁকাআঁকি নিয়ে। তোমাদের গানের, তোমাদের লেখালেখি, তোমাদের আঁকাআঁকির থিম হোক মানুষের কষ্ট, মানুষের অসহায়তা, মানুষের অভাব, দারিদ্র, এগুলো হোক, এগুলো হতে থাকুক। আর না হলে ওই পরীক্ষায় আছে তাই আমরা পড়ছি, পরীক্ষায় লিখতে হবে, তার জন্য দরকার নেই। তার জন্য সহায়িকা আছে, বাড়িতে পড়লেই হয়ে যায়। তাহলে 2006 হুগলি জেলার সিঙ্গুর, সেই সিঙ্গুরে দেখতে পাচ্ছি জমি অধিগ্রহণ চলছে। কী হবে জমি নিয়ে? কী হবে? জমি নিয়ে কী হবে? ফ্ল্যাট উঠবে, বড় বড় বিল্ডিং, কী হবে? স্যার টাটার স্মল কার প্রজেক্ট হবে। ন্যানো গাড়ি, স্মল কার প্রজেক্ট, ন্যানো গাড়ি কারখানা। আমরাও গাড়ি কিনবো। আমরা মধ্যবিত্ত, চাকরি করি বেশিরভাগ, বা যা ইনকাম করি সারা মাসে কোনো রকম খাওয়া দাওয়া করে হয়েই যায়। অনেক কষ্টে একটা বাইক কিনেছি, গাড়ি এখনও কিনতে পারিনি। তাহলে গাড়ি একটা কিনতে গেলে অনেক টাকা, একটু ভালো গাড়ি কিনতে গেলে 5-6 লাখ টাকা, 5, 6, 7, 8, 9, 10, অনেক বড়। এত টাকা কোথায়? এত টাকা আমাদের হাতে কোথায়? সবার হাতে আছে নাকি এত টাকা?
গাড়ি কেনার মতো ক্ষমতা তোমরা রাখো? না কিন্তু শখ তো আমরা রাখি। শখটা আমাদের আছে কি নেই বলো? আমাদের যদি একটা গাড়ি হতো, হ্যাঁ স্যার। সবাই মিলে মানে পুরো আমরা স্টুডেন্ট স্যারেরা সবাই মিলে না, আমি বলছি ফ্যামিলি পার্সোনাল, তো বাড়ির সবাই মিলে টুকটুক করে এদিক ওদিক চলে যেতাম। এই আশেপাশে কত আমাদের ঘোরার জায়গা আছে, তাই না? আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে কত জায়গা আছে। গাড়ি না থাকার জন্য এই যে করোনা পরিস্থিতিতে বেরোতে পারছে না অনেকে, আবার অন্যের গাড়ি ভাড়া করব, আবার স্যানিটাইজ করে বাবা, যে ড্রাইভারকে নিয়ে যেতে হবে সেই ড্রাইভারের আবার কোভিড হয়েছে কি না, কতজনের সান্নিধ্যে এসছে, হ্যাঁ ওই গাড়িতে বসতে গেলে অনেকের আপত্তি, অনেক রকমের সমস্যা আছে। তার থেকে বাবা নিজের গাড়ি যা থাকলে আর নিজে যদি ড্রাইভ করতে পারতে, টুকটুক করে এদিক ওদিক চলে যেতে, টুকটুক টুকটুক করে। কি আমাদের এরকম শখ আছে কি নেই? হ্যাঁ স্যার আছে। আছে স্যার। শখ তো থাকতেই হবে, শখ না থাকলে মানুষ বাঁচবে কী নিয়ে বলো? সবাইকে অনেকেই দেখা যাচ্ছে গাড়ি টাড়ি নিয়ে এদিক ওদিক যাচ্ছে বেরিয়ে, তো আমাদেরও তো ইচ্ছে করে, কিন্তু উপায় নাই। এক বাইকে ড্রাইভার ছাড়া আরও 2 জন, অনেক সময় বাচ্চাকে ওই তেলের ট্যাঙ্কের উপরে বসে নিতে হয়, 4 জন মিলে যাচ্ছে। আমিও তো যাই মাঝে মাঝে। অনেকে দেখা যায় এরকমভাবে একটা বাইকে 4 জন যাচ্ছে, কত কষ্ট। হঠাৎ করে ঝমঝমে বৃষ্টি নামলো, হঠাৎ করে বৃষ্টি নামলো, কী অবস্থা হবে? ভিজে একসা। আর ওই সময় যদি গাড়ি থাকতো 4 চাকা, বৃষ্টি হোক আমাদের কিচ্ছু যায় আসতো না, আরাম করতে করতে মজা করতে করতে বৃষ্টির ভেতর দিয়ে ফিরতাম বাড়ি, বাইরে ওদিক চলে যেতাম। কি ইচ্ছে করে কি করে না? এত সুন্দর একটা গাড়ি যদি থাকতো। আরে কী রে বলে না কেউ? হ্যাঁ স্যার। ইচ্ছে করে তো। তাহলে আমাদের মধ্যবিত্তের সেই ইচ্ছা পূরণের জন্য, মধ্যবিত্তের সেই শখ পূরণের জন্য আমাদের মনের কথা শুনে এগিয়ে এসেছিলেন কে? মিস্টার টাটা। মিস্টার টাটা কিন্তু কয়েক বছরের মধ্যে কি দেখা গেল? টাটা করে চলে গেল। টাটা করে কোথায় চলে গেল? কোথায় চলে গেল টাটা করে? ওই টাটা করে কোথায় গেল বলে না কেন রে? স্যার জামশেদপুর। গুজরাট। ও ন্যানো গাড়ির কারখানা গুজরাটে হয়েছে না? হ্যাঁ স্যার। তো যাই হোক, টাটা করে চলে গেল। আর রাজা খেতে ঘোড়া ছুটাচ্ছে চোখের সামনে, সোনার ফসল যত দূর চোখ যায়, ধান ক্ষেত, মাঠ থেকে ধান উঠবে উঠবে করছে, তার উপর দিয়ে ঘোড়া ছুটে যাচ্ছে রাজা। এবারে নিজেদেরকে ওই জায়গায় বসাও আর চোখটা বন্ধ করো। তোমার বাড়ির সামনে 2 বিঘা জমি আছে, তুমি নিজের হাতে বা তোমার বাবা মা বাড়ির সবাই মিলে ওই ক্ষেতে ধান লাগিয়েছিলে। সেই ধান গাছগুলোকে পরিচর্যা করার পর কয়েক মাস পরে কি সুন্দর সোনার ফসলে ভরে উঠেছে, তার উপর দিয়ে ঢেউ খেলে যাচ্ছে বাতাস, আর পাকা ধানের শীষগুলো দুলছে, আর কৃষকের হৃদয় খুশিতে ভরে উঠেছে। কৃষক ওই মাঠ থেকে ফসল উঠলে
সেই ফসল দিয়ে সারা বছরের অন্ন সংস্থান হবে, ছেলে মেয়েদের পড়াশোনা হবে, একটু ভালোভাবে থাকা যাবে, বাঁচা যাবে। ভাবো চোখ বন্ধ করে, ভাবলে? ভাবলে তো? হ্যাঁ স্যার। এইবারে এই যে এইখানটাতে, এইখানে এই যে জমিটা 2 বিঘা জমি, এই জমিতে আমি এইভাবে পতাকা পুঁতে দিলাম। এই জমি আমার, এই জমি আমাকে দিতে হবে, এই জমি আমাদের দিতে হবে। বলো জমি দেবে কে কে আর জমি কে কে দেবে না? বলো, ততক্ষণে জল খেয়ে নাও। আমি দিব না। দেবে না? কখন, কে কে দেবে? যারা যারা জমি দেবে তারা তারা রেসপন্স করো দেখি, বাকিদের বুঝে নেব আমি যে তারা জমি দিতে চায় না। যারা যারা জমি দেবে রেসপন্স করো। বেশিরভাগ লোকেই হলো তোমাকে জমি দেবে না স্যার, টেনশন না। কেন জমি দেবে না? কেন? পয়সা দেবো তো, পয়সা দেবো, টাকা দেবো। দ্বিগুণ দামে যদি দাও তাহলে আমি দিয়ে দিতে পারি। আচ্ছা তাহলে দেবো তো? হে, এই কৃষকের চোখ খুলেছে রে, কৃষকের চোখ খুলেছে। এতদিন ধরে কৃষক বোকা ছিল, আজকের কৃষকের চোখ খুলেছে, মুখও খুলেছে। জমির দাম যদি বিঘা প্রতি 5 লাখ টাকা হয়, কৃষকের বাড়ির মেয়ে চেয়ে বসেছে 10 লাখ টাকা দিতে হবে বিঘা প্রতি। 2 বিঘা জমি, আগে দাম ছিল 10 লাখ টাকা, চেয়ে বসছে 20 লাখ টাকা দিতে হবে, তবে গিয়ে দেবো। ঠিক আছে, একটা ডিল হবে। আর কে দেবে? দেবে না। আর কে দেবে না? আমি স্যার। দেবে না? কেন দেবে না? কেন? টাকা দেবো, তোমার ছেলের চাকরি করে দেবো। দেবে না কেন বলো? তোমার ছেলের চাকরি হবে তো। ওই জমিটা যদি যা দাও, ওখানে যে কারখানাটা বানাবো না, ওই কারখানায় তোমার ছেলের সিকিউরিটি গার্ডের চাকরি হবে। তুই দেবে তো? দেবে কি দেবে না? চাকরি হবে তো ছেলের, বাবা। ঠিক আছে, মেয়েকেও একটা চাকরি দিয়ে দেওয়া হবে, ছেলে মেয়ে দুজনেই চাকরি পাবে। এবার তো দেবে। তাহলে দিতে পারি। ওকে, দেবে তাহলে। এবারে আর কে দেবে না? স্যার আমি তো দিতামই না। কেন? তোমাকে তো তোমাকেই চাকরি দেওয়া হবে, তোমাকে দেওয়া হবে, তোমার বাড়ির সবাইকে চাকরি দেওয়া হবে, আর জমির দাম ডাবল দেওয়া হবে। কত কত চাই? আর অনেক কিছুই দেওয়া হবে। বলো, দেবে এবার? না, দিতে পারি। দিতে পারো? দিতে পারে। তাহলে আর 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 কেউ যে জমি দেবে না? আর কেউ আছো? শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। বাবু কহিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কোন কবিতার লাইন? 2 বিঘা জমি। রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি। উপেন একজন প্রান্তিক চাষি, তার ঋণের দায় সব চলে গেছে। ছিল আগে কিছু জমি জায়গা, তো সব কিছু চলে গেছে। এখন সে মাত্র ক বিঘা জমি বাঁচিয়ে রেখেছে, তার শেষ সম্বল 2 বিঘা। 2 বিঘা জমি। 2 বিঘা জমি। বাবুর চোখ পড়লো ওই 2 বিঘা জমির ওপরে। বাবু জমিদার উপেনকে বলে বসলো, উপেন এই জমি দিতে হবে আমাকে।
উপেন এই জমি দিতে হবে। উপেন কি করবে? এই জমি দিয়ে দেবে? না। হ্যাঁ, উপেন দিতে পারে, তারও অনেক শর্ত আছে। উপেন নাও দিতে পারে, তার অনেক কারণ আছে। এই জায়গা থেকে আমাদের বুঝতে হবে। তোমাদের অনেকের মনে হতে পারে জমি না দেওয়ার কী আছে বাবা, জমি যদি যথেষ্ট দাম দেয় দেবো না কেন, দিয়ে দেবো। ওই জমিতে কারখানা হবে তো, সেখানে যদি চাকরি বাকরির ব্যবস্থা করে দেয় আমার ছেলে মেয়েদের, তা জমি দিয়ে দেবো। আর যদি চাকরি বাকরির ব্যবস্থা নাও হয়, মোটামুটি জমির যা দাম বাজার চলতি সেই মুহূর্তে যা দাম চলছে সেই দাম যদি দিয়ে দেয়, জমিটা দেওয়াই যেতে পারে। কেন? কারণ বৃহত্তর স্বার্থে আমরা যদি একটু ত্যাগ স্বীকার নাই করি তাহলে কারখানা হবে কি করে, তাই না? কারণ এই যে উন্নতি, এই যে অগ্রগতি, এই অগ্রগতি বা উন্নতি কি শুধু কৃষির দ্বারা সম্ভব? বলো, এটা কি সবাই স্বীকার করবে কি করবে না যে শুধু কৃষির দ্বারা কি উন্নতি সম্ভব দেশের? তাহলে কৃষির পাশাপাশি আমাদের কার উপরে জোর দিতে হবে? মানে শিল্পের উপর জোর দিতে হবে, শিল্পের উপরে জোর দিতে হবে। তাহলে কৃষি এবং শিল্প, কৃষিকে ধ্বংস করে শিল্পের উপরে জোর দিয়ে কি এগোনো যাবে? বলো। চারদিকে যত ধান ক্ষেত আছে, চারদিকে যত ক্ষেত খামার আছে, ফসল সবজি টবজি চাষ হয়, সব ধ্বংস করে দিলাম, চারদিকে কারখানা গড়ে তুললাম। কোনো ফসল নেই, কোনো উৎপাদন নেই, কোনো খাবার দাবার নেই, শুধু কারখানায় খাবার হবে। স্যার, হ্যাঁ স্যার বললাম যে আমার না ফোনে একদম চার্জ নেই, মানে 4% হয়ে গেছে। স্যার তুমি কি ক্লাসটা রেকর্ড করছো? হ্যাঁ, রেকর্ড তো করছি, বুঝতে পারছি না। গতদিনকার রেকর্ড করলাম, ক্লাস 10-এর একটা ক্লাস, ফার্স্টের 1 ঘন্টা রেকর্ড করলাম, রেকর্ড হলো। তারপরে কোথায় মিউট করে দিয়েছি, ভিডিও তো রেকর্ডিং হয়েছে, কোনো সাউন্ড শোনা যায়নি। 1 ঘন্টার ক্লাস পুরো মিউট হয়ে ক্লাস হচ্ছে। ওই ভিডিওটা দিয়ে দিয়েছি, আমার শুধু মুখ আর হাত পা নাড়ানো তাদের দেখছে, কোনো আওয়াজ শুনতে পাচ্ছে না কোনো স্টুডেন্ট। এরকম যদি ফল্ট হয়ে যায় আমি জানি না কিচ্ছু। আরে চার্জ নেই, করো কি বলে, এমন জায়গাতে আছে, মানে সুইচ আছে এমন জায়গায়, ওখানে দিয়ে দাও, দিয়ে দূরে বসে থেকে একটু শুনতে থাকো। কাছাকাছি যেও না, বাস্ট করলে। ওই জন্য দূর থেকে শোনো, দূর থেকে শোনো, জাস্ট সাউন্ডটা যদি হয় তাতেই এনাফ। আর যদি না হয় একান্ত ছেড়ে দাও, চেষ্টা তো করছি রেকর্ডিং করার, সেটা শুনতে পারবে পরের দিন। রেকর্ডিংয়ে শোনা এক রকমের, সামনাসামনি এইভাবে শোনা এটা একটু অন্য রকমের। কারণ এখন তো ওই ডিরেক্ট তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে, তো রেসপন্স করছো, ফলে এক্ষেত্রে কী হয়, পড়াতে একটা মানে অ্যাক্টিভনেস আসে, মানে একটা সক্রিয়তার একটা থাকে। তো যাই হোক, যেখানে ছিলাম, ক্লাস 11 বলছি 12-এর 11টা কি বেজে গেছে? 11টার ব্যাচ তো আসার কথা, আমি তো ভুলেই গেছি। সামনে আমার ঘড়ি নেই, খারাপ হয়ে গেছে, হাত ঘড়িতে আমার বেজে আছে কোন 6:45 বেজে গেছে। 12 বাজে এখন। ওরে বাস, কেউ একজন দেখো তো, আমার মোবাইল রেকর্ডিংয়ে দেওয়া আছে, গ্রুপে গিয়ে কেউ মেসেজ করেছে যে 11টার ক্লাসে জয়েন করবো কিনা, কেউ করেছে কিনা দেখো তো। হ্যাঁ স্যার, করেছে এক দুজন। লিখে দাও তো। 12টা বাজে স্যার শুরু করুন, কি বলে রে, এই একটু মেসেজ করে দাও তো যে 11টার ক্লাসে জয়েন করতে বলছে। লিখে দাও যে স্যারের মোবাইল রেকর্ডিংয়ে বসানো আছে, আমি দেখতে পাচ্ছি না, 11টার ক্লাসে জয়েন করতে লিখে দাও। জয়েন করুক, ততক্ষণে তোমাদের এই প্রশ্নটা দিয়ে আমি আজকে ছেড়ে দিই, কারণ পরের দিন এটা নিয়ে তোমাদের আলোচনা হবে, তোমাদের সঙ্গে আমার অনেক কথা হবে। বলে দাও একটু, কেউ লিখে দাও। যে জায়গাতে ছিলাম, কোন জায়গাতে ছিলাম যেন, কৃষি আর শিল্প, এটার উপরে একটা কিন্তু রচনা আসতেই পারে। হ্যাঁ, বা তোমাদের ওই যে বিতর্ক আছে না, 12-এ কিন্তু একটা অংশ আছে রচনার সঙ্গে অথবা থাকে, বিতর্ক, ডিবেট, পক্ষে বিপক্ষে, কৃষি না শিল্প। আজকে আমাদের দেশের অগ্রগতির মূল ভিত কোনটা হওয়া উচিত, কৃষি না শিল্প? এটা নিয়ে ধর একটা বিতর্ক প্রতিযোগিতার বিষয় দিয়ে দেওয়া হলো।
তো এটাকে নিয়েও তোমাদের যুক্তি দিতে হবে, যুক্তি পাল্টা যুক্তি দিয়ে এগোতে হবে। হ্যাঁ, তো তাহলে কৃষিকে ধ্বংস করে শিল্প, এটা যেমন তোমরা কেউ চাও না, তোমরা কেন, কেউই চায় না। কেউ চায় কি? একজনের কারোর থেকে কি উত্তর আসবে যে হ্যাঁ আমি চাই কৃষিকে পুরো ধ্বংস করে দাও, পুরো ধ্বংস করে দাও, দিয়ে শিল্পকে তৈরি করো? এটা কি কেউ চাই? না স্যার। চাই না। না স্যার। তার মানে কৃষিটাকে বজায় রাখতে চাই, পাশাপাশি শিল্পের উপরেও আমরা জোর দিতে চাই। কারণ শুধু যদি আমরা কৃষির উপরে জোর দিয়ে এগোই, তাহলে যে কর্মসংস্থান হওয়ার কথা, মানে যতটা প্রয়োজন, যতটা দরকার, যে ডিমান্ড আছে, আমাদের বেকারত্বের হার যা, সেই জায়গা থেকে যে পরিমাণ কর্মসংস্থান দরকার, সেই কর্মসংস্থান শুধু কৃষির উপরে নির্ভর করে হওয়া সম্ভব নয়। তাই শিল্পের উপরে জোর দিতেই হবে। শুধু কর্মসংস্থান নয়, আমাদের যে উন্নতি, অগ্রগতি, আমাদের যে উৎপাদন, তার জন্য আমাদের জোর দিতে হবে কার উপরে? না, শিল্পের উপরে। কিন্তু কৃষিকে ধ্বংস করে শিল্প নয়। আবার কৃষিকে বাঁচাতে গিয়ে একেবারে শিল্প না করাটা বোকামি। কৃষিকে বাঁচাতে গিয়ে ভাবলাম কি না শিল্পই করব না, এটা তো বড় বোকামি। তাহলে শিল্পও করতে হবে, কৃষিকেও বজায় রাখতে হবে, কৃষিকে বজায় রাখতে হবে, শিল্পকেও করতে হবে। কিন্তু যদি এরকম হয় পুরো শিল্পের প্রসারের কারণে কৃষি ধ্বংসের মুখে, তখন কিন্তু এই রকম হুলস্থুল হবে, প্রতিবাদে সোচ্চার হবে, আগুন জ্বলবে। কারণ আমার 2 বিঘা জমি আমি তো দেবো না বাবা, কারণ আমার বিশ্বাস নেই তোমাদের উপরে, আমাদের বিশ্বাস নাই তোমাদের উপরে। ইতিহাসের পুনরাবৃত্তি বারবার ঘটে চলেছে। সেই ইতিহাসে আমরা দেখেছি উপেন ছিল যাদের প্রতিনিধি, সেই সর্বহারা কৃষক, তাদের প্রতিনিধি ছিল উপেন। আজ থেকে বহু বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন, তারও পুনরাবৃত্তি আমরা আজও দেখতে পাচ্ছি। শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে, সব ঋণের দায়ে কেড়ে নিয়েছে, জবরদখল করে নিয়েছেন জমিদার। তাও ওই 2 বিঘা জমি যা ছিল উপেনের বাস্তু ভিটে, তার উপরেও তার লোলুপ দৃষ্টি পড়েছে, লোভী দৃষ্টি পড়েছে। এই লোলুপ দৃষ্টি, এই লোভী দৃষ্টি একবার যখন পড়ে, তখন কিন্তু কৃষক সর্বহারা হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়। হ্যাঁ, শেষ পর্যন্ত উপেনকে নিঃস্ব হতে হয়েছিল। উপেনের জমি কিনে নেবে বলে জমিদার প্রস্তাব দিয়েছিল, কিন্তু উপেন তো ঘর পোড়া গরু, একটা প্রবাদ আছে, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। সিঁদুরে মেঘ, আকাশে যখন সিঁদুর রাঙা মেঘ গোধূলির সময় দেখা যায়, তখন গরু গোয়ালে থেকে ভয় পায় যে আবার বোধহয় গোয়ালে আগুন লাগলো। মানে ভুক্তভোগী তো জানে। তোমাকে বলা হলো তোমার এই 2 বিঘা জমি নেওয়া হবে শিল্পের জন্য, কত রকমের কি বলবো লোভ দেখানো হলো, টোপ দেওয়া হলো, চাকরি দেওয়া হবে, বাড়ির সবাইকে চাকরি দেওয়া হবে, কয়েক লাখ টাকার চেক দিয়ে দেওয়া হবে, জমির যা দাম সেই দামের থেকে আরও কয়েক গুণ বেশি দাম দেওয়া হবে, আরও কত প্রতিশ্রুতির বন্যা। তো এই প্রতিশ্রুতির বন্যা কি আমরা দেখে অভ্যস্ত নই? বলো, প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়, দেখে শুনেছো প্রতিশ্রুতির বন্যা? হ্যাঁ, কোন সময়? স্যার আমি শুনিনি। তুমি শোনোনি, তুমি ঘরের ভেতরে আর ঢুকে থাকো, ঘরের ভেতরে ঢুকে থাকো, ঘর থেকে বেরোতে হবে তো রাস্তায়। আমি শুনিনি তো ঘরের ভেতরে ঢুকে কী করো? তুমি শুনবে কী করে? ঘরের থেকে বেরো, হাত জোড় করে ঘরে ঘরে আসে, রাস্তা দিয়ে যায়, দেখো না কত প্রতিশ্রুতি। এই তো আসছে সামনের বছর আবার ভোট আসছে, হাজার প্রতিশ্রুতি। হ্যাঁ, ঘরে ঘরে, বাড়ি বাড়ি, ব্যক্তি কত কিছু দেয়া হবে, তার ঠিক ঠিকানা নাই, কত প্রতিশ্রুতি দেবে। তারপরে ভোটটা চলে যাবে, প্রতিশ্রুতির বন্যা তিস্তা মহানন্দার জলে ভেসে যাবে। হ্যাঁ, তো দাঁড়াক, আমার কি আছে, দাঁড়াতে পারে না? স্যার কিন্তু আমি প্রতিশ্রুতির বন্যা সত্যিই জানি না কি এটা। হায় প্রতিশ্রুতির বন্যা আমরা তো শুনি, দেখি,
যেসব প্রতিশ্রুতি দেওয়া হয় বলো তো, সব প্রতিশ্রুতি পূরণ করা হয় বলো? আমি বলছি না কিন্তু কোনো ব্যক্তি বিশেষকে, আমি কিন্তু বলছি যে বহু ক্ষেত্রে আমরা দেখতে পাই কত কত প্রতিশ্রুতি দেওয়া হয়, এটা দেওয়া হবে, ওটা দেওয়া হবে, ওটা করে দেওয়া হবে, ওটা করে দেওয়া হবে, তারপরে বছর ঘুরতে না ঘুরতে কী দেখা যায়, রাস্তার পিচের পার্টি খেয়ে যায়। রাস্তার পিচের চাদর উঠে গেল, কোথায় খানাখন্দ রাস্তার মাঝখানে, রাস্তার মাঝখানে বড় বড় গর্ত হয়ে আছে, ওখানে গর্তে ঢুকে সমাধি হয়ে যাওয়ার মতো অবস্থা, আরও কত 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 কী দেখা যায়। কে তুলবে বাবা? কার অত খেয়ে দিয়ে কাজ নেই, কে তুলবে কথা, কে তুলবে প্রসঙ্গ? তার থেকে ওই গাড্ডাকে সামনে রেখে পাশ কাটিয়ে চলে যাওয়াটা সহজ। গাড্ডাটা কে করলো, তার পেছনে কারা রয়েছে, সেগুলো খুঁড়ে বের করাটা অনেক বেশি ঝামেলা, অনেক বেশি কষ্টের, অনেক বেশি বিপজ্জনক, খুব রিস্কি, ঝুঁকিপূর্ণ। কোথাও ভ্যানিশ হয়ে যেতে হবে হঠাৎ করে। তার থেকে সহজ রাস্তা কি বলো? সামনে গাড্ডা করেছে, সহজ রাস্তা কি বলো? না যেতে থাকা। ওই তো লাফ দিয়ে চলে যাও, রাস্তার মাঝখানে একটা বড় গাড্ডা, লাফ দিয়ে চলে যাও, বাস হয়ে গেল। আমি তো চলে গেছি, এবারে যারা পড়ে মরবি মর। রাস্তা দিয়ে যেতে যেতে সামনে গাড্ডা, লাফ দিয়ে যদি যেতে না পারো তাহলে কী করো? সাইড কাটিয়ে পাশ দিয়ে ঘুরে চলে যাও, হয়ে গেল। আমরা তো তাই করি। তাহলে আমরা পরের দিন আলোচনা করব কি নিয়ে? এই জমি অধিগ্রহণকে নিয়ে একটা যুক্তিসঙ্গত সিদ্ধান্তে আমরা পৌঁছব। আর কবি ঠিক যে জায়গা থেকে প্রতিবাদী হয়েছেন এবং আমাদেরকে সচেতন করতে চেয়েছেন, আমাদের বিবেকটাকে জাগিয়ে দিতে চেয়েছেন, সেটা নিয়ে আলোচনা করব। আজকে যারা 10টা থেকে ক্লাস করছো তাদেরকে এবারে একে একে লেফট করে যেতে হবে, কারণ একদম মূল বিষয়টা আমি আগামী দিনে কমপ্লিট করে দেব, যেটা আমাদের কবিতার জন্য, মানে আমাদের পরীক্ষার জন্য লাগবে। তাহলে 10টা থেকে যারা ক্লাস করছো তাদের সবাইকে গুড নাইট, টাটা।